আপনারা দেখছেন এনটিভির রাতের খবর। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আপত্তি তুলে নিয়েছে ইউনেস্কো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পোল্যান্ডে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী রামপাল প্রকল্পের বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। এরপরই আপত্তি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গি আস্তানা সন্দেহে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আস্তানার সন্ধান কিংবা কাউকে আটক করা হয়নি। ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে ভোর ৫টা থেকে এই অভিযান শুরু হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে এই অভিযানে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন। সকালে বালাসীঘাট থেকে নৌকায় করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফুলছড়ি উপজেলার ফজলুপুর এবং খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামারি সহ নদীবেষ্টিত বিভিন্ন চর এলাকায় ব্লক রেড শুরু করে। অভিযান চলে সকাল 10টা পর্যন্ত। অভিযান সম্পর্কে মইনুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধানে এবং তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার এবং নৌ ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এই অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রাঙ্গামাটি এবং চট্টগ্রামে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির পরও সিলেট এবং সুনামগঞ্জে পাহাড়ের ঢালে ঝুঁকি নিয়ে বসবাস করছে হতদরিদ্র মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হলেও অন্যত্র যাওয়ার কোনো জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিকুম করে একটা ড্রেন করে দিতেছি, এখন ড্রেনটা তো গাত হয়ে গেছে, সেই জন্য আর একটু মাটির সাইডে আর কি সমান করে দিতেছি। আমরা এত বছর ধরে থাকি, এখানে কোনো সমস্যা হয়েছে না। মৃত্যুকূপ জেনেও জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের টিলার পাদদেশে বসবাস করছেন এসব মানুষেরা। একটু বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন তারা। এরপরও পরিবার পরিজন নিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে দরিদ্র এসব মানুষকে। কোথায় যাবেন, যাওয়ার যে তাদের কোনো জায়গা নেই। সিলেট নগর, শহরতলির আখালিয়া, হাওলাদারপাড়া, বালুরচর, বিমানবন্দর, খাদিমপাড়া, খাদিমনগর, মেজরটিলা ও ইসলামপুর এলাকার টিলার পাদদেশে বসবাস করছে সহস্রাধিক মানুষ। এদের বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত। 15-20 বছর ধরে আমরা ইনো আছি, আমরা ক্ষয়ক্ষতি আগে হইছে যাও অত বেশি হইছে না। তবে শুধুমাত্র বৃষ্টির কারণে পাহাড় ধস হচ্ছে, বিষয়টি মানতে নারাজ পরিবেশবিদরা। বিনা কারণে তো এরকম ধস নামতে পারে না। নিশ্চয়ই পাহাড়ের তল থেকে মাটি সরানো হয়েছে। সিলেটের ক্ষেত্রে এটাই হয়, আমি জানি না পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে কি, কিন্তু সিলেটের ক্ষেত্রে যেখানে সম্ভাবনা আছে ধস নামার, সেটা কেন ধস নামবে সেই কারণটাও চিহ্নিত করা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। জেলা পাশে যদি মানুষ বসবাস করে, সেগুলোকে আসলে অপসারণ বা ইভাকুয়েশন যেটা বলে, এটা আমাদের দেশে খুবই ডিফিকাল্ট। তো মোটিভেশন করে তাদেরকেও সতর্ক রাখতে হবে যে আপনারাও সতর্ক থাকেন, এই বিষয়ে সতর্ক রাখি বা সচেতন করি, সেজন্য আমার সবাইকে নির্দেশনা দেওয়া আছে। এদিকে সুনামগঞ্জ ছাতকের পৌর শহরের ইংলিশ টিলার আশপাশে 70 থেকে 80টি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। আর তো কিছু করার নাই, আমরা যেহেতু সরকারি যদি দেখে আমরা এতে দেখতে নাই, কিছু করার নাই। আমরা বসবাস করলাম, আমরা এখানে যাইবার জায়গা তো নাই, কই যাইতাম, বাচ্চা কাচ্চা লইয়া তো আমরা এখানে তো থাকতাম হইব। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সবাইকে মাইকিং করে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, পৌরসভা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্যদের এই বিষয়টি বহুল প্রচারের জন্য মাইকিং করা হয়েছে। কালক্ষেপণ না করে বড় ধরনের দুর্ঘটনার আগেই পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অন্যত্র সরে নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ফের সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদকের দায়ের করা একটি মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিকেলে ইমেইল যোগে বরখাস্তের আদেশ নগর ভবনে পৌঁছেছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের সিইও রাহাতুল ইসলাম। তিনি জানান, গত 21শে মে দুদকের উপপরিচালক মোহাম্মদ শামসুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত অর্থ শর্ত লঙ্ঘন করে বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য খাতে 7,18,00,000 টাকা ব্যয় ও অনুদান প্রদান করেন অধ্যাপক মান্নান। তৃণমূল পর্যায়ে